আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, বিশ্ব রাজনীতির দাবা খেলায় চালগুলো মাঝে মধ্যে এত দ্রুত আর বলা চলে এত অদ্ভুতভাবে বদলায় যে সাধারণ চোখে তার ধরা কিন্তু বড্ড মুশকিল হয়ে দাঁড়ায়। আপনি যদি একটু গভীরভাবে তাকান এবং এর পাশাপাশি একটু সূক্ষ্ম বিশ্লেষণ করেন তবে দেখবেন আমাদের এই এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরকে ঘিরে বর্তমানে যে ভূ রাজনৈতিক খেলা চলছে তা আক্ষরিক অর্থে রীতিমতো স্নায়ুযুদ্ধের নতুন এক অধ্যায় বলা চলে। এই পুরো অঞ্চলটি এখন যেন একটি সুপ্ত আগ্নেয়গিরির উপর বসে আছে। একদিকে পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের কিনা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফগানিস্তানে বিশাল এক নৈতিক এবং একই সাথে সাথে সামরিক পরাজয় ঘটেছে। তারা এখন নতুন করে এই অঞ্চলে অর্থাৎ এই দক্ষিণ এশিয়ায় তাদের তৎপরতা এবং যে আধিপত্য তারা চায় সেই আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আরেক পরাশক্তি চীন, আর তাদের সাথে ভারত ও পাকিস্তান চিরন্তন সেই ঐতিহাসিক দ্বন্দ্ব তো এখানে অবশ্যই রয়েছে। এই যে চতুর্মুখী একটা উত্তেজনা, যেখানে তেল বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক আধিপত্যের এক চরম লড়াই চলছে। এই লড়াইয়ের ঢেউ কিন্তু আমাদের গায়েও লাগছে। কিন্তু এসবের মাঝে আসল হিসাবটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কি জানেন? আসল হিসাবটা এখন আর কেবল কাশ্মীর কিংবা লাদাখ সীমান্তে কোনোভাবে আটকে নেই। সেই ভূ রাজনৈতিক হিসাবের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আমাদের এই ছোট্ট অথচ সব দিক থেকে অত্যন্ত কৌশলগত ভূখণ্ড, এই বদ্বীপ বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এশিয়ার রাজনীতি এখন কিন্তু জটিল থেকে অনেক জটিলতর এক গোলকধাঁধায় পরিণত হয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন পাকিস্তান এখন কিন্তু নিজেদের অভ্যন্তরীণ কুন্দল, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আর অর্থনৈতিক চরম এক দৈন্যদশার ভেতর দিয়ে যাচ্ছে। তাদের সেনাবাহিনী আর রাজনৈতিক যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বের মধ্যে কিন্তু এক অদ্ভুত পুতুল পুতুল খেলা চলছে বলা যায়। বর্তমান সরকারের যিনি প্রধান, তিনি দিনে কয়বার আল্লাহর নাম নেন আর কয়বার সেনাপ্রধান অসীম মুনিরের নাম নেন সেটা আসলে গবেষণার বিষয় হতে পারে। আবার সেই পাকিস্তানেই কিন্তু আমেরিকা, চীন এবং রাশিয়া, এই তিন পরাশক্তি তাদের নিজেদের মতো করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। কিন্তু সুপ্রিয় দর্শক, এত কিছুর পরও ভারত কি পাকিস্তানকে নিয়ে খুব বেশি চিন্তিত? এই প্রশ্ন কিন্তু চলে আসে। আপনারা হয়তো ভাবেন ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। অবাক হলেও সত্যি যে না, ভারত এই মুহূর্তে পাকিস্তানকে নিয়ে যতটা না ভাবছে তার চেয়ে 4 গুণ বেশি চিন্তিত এবং উদ্বিগ্ন বলা চলে বাংলাদেশকে নিয়ে। এর পেছনের কারণটা বুঝতে হবে। কারণটা বুঝতে হলে আমাদেরকে একটু ইতিহাসের পাতা ভালো করে উল্টাতে হবে আর তাকাতে হবে বিশাল এই উপমহাদেশের যে মানচিত্র রয়েছে সেই মানচিত্রের দিকে। দেখুন সুপ্রিয় দর্শক, চীনের সাথে ভারতের বিশাল সীমান্ত রয়েছে, কিন্তু সেই সীমান্ত কতটা দুর্গম সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। সেখানে মাসের পর মাস বরফ জমে থাকে। সম্প্রতি আমরা কিন্তু দেখলাম চীন অত্যন্ত নীরবে ভারতের অভ্যন্তরে ঢুকে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা নিজেদের দখলে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে দুর্গম এলাকা, সেখানে চীনের কোনো বাহিনী যদি ভারতের 10 কিলোমিটার ভেতরেও ঢুকে পড়ে, সেই খবর দিল্লিতে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় কিন্তু লেগে যায়। পাকিস্তানের সাথেও ভারতের যে সীমান্ত, বিশেষ করে পাঞ্জাব সীমান্ত, সেখানেও কিন্তু এক ধরনের সামরিক এবং মনস্তাত্ত্বিক বিভাজন রেখা অনেক আগে থেকেই বলা চলে টানা আছে। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত রয়েছে তার হিসাবটা এই দিক থেকে চিন্তা করলে একেবারে ভিন্ন, একেবারেই আলাদা। দর্শক, আপনারা জানেন ভারতের অত্যন্ত সংবেদনশীল যে জায়গা সেই জায়গাটা হচ্ছে তাদের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টি অঙ্গরাজ্য রয়েছে সেই অঙ্গরাজ্য। এখন এই রাজ্যগুলো কিন্তু ঘনবসতিপূর্ণ, রাজনৈতিকভাবে অত্যন্ত অস্থির এবং এগুলোর অবস্থান ঠিক বাংলাদেশের একেবারে গা ঘেঁষে। এখন একটু ভালো করে ভাবুন, বাংলাদেশের ভূখণ্ডে যদি এমন কোনো তৃতীয় শক্তির প্রভাব তৈরি হয়, তা সে চীন হোক, আমেরিকা হোক কিংবা অন্য কেউ, তবে
ভারতের এই সেভেন সিস্টার্স কিন্তু সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে। ভারত কিন্তু খুব ভালো করেই জানে বাংলাদেশের সীমান্তে যদি কোনো প্রকার অস্থিরতা তৈরি হয়, তবে সেখানে বিমান হামলা বা প্যারাট্রুপার নামিয়ে খুব একটা আসলে সুবিধাও করা যাবে না। কারণ সীমান্ত বলে তখন আর কিছুই অবশিষ্ট থাকবে না। সাধারণ মানুষের যে স্রোত, যে জনমিতি, তা ভারতের এই অঞ্চলকে মুহূর্তের মধ্যে কিন্তু অস্থিতিশীল করে তুলতে পারে। সুপ্রিয় দর্শক, আর ঠিক এই জায়গাটিতেই ভারত তার ঐতিহাসিক যে চাণক্য নীতি রয়েছে সেই চাণক্য নীতি অত্যন্ত নিখুঁতভাবে প্রয়োগ করতে শুরু করেছে। দেখুন, প্রাচীন ভারতের কূটনীতির গুরু চাণক্য বলে গেছেন, নিজের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রতিবেশী রাষ্ট্রকে যে কোনো মূল্যে নিজের প্রভাব বলয়ে রাখতে হবে। ভারত এখন তার সর্বশক্তি নিয়োগ করেছে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে নিজেদের শর্তে নিজেদের মতো করে বেঁধে ফেলার জন্য। এবং তারা অনেকটা এমন একটা বার্তা দিতে চাইছে যে বন্ধু হও, কিন্তু আমাদের ছকে বাঁধা বন্ধু হতে হবে। সেটা যেভাবেই হোক, তোমাদের হাতে রাষ্ট্রের চাবি দিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমাবো, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে যদি তলে তলে পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়ে, কিংবা চীনের সাথে অর্থনৈতিক নৈকট্য তৈরি হয়, তুরস্কের সাথে কৌশলগত সম্পর্ক হয়, বা আমেরিকার পরামর্শে কোনোভাবে চলা শুরু হয়, সেটা দিল্লি কোনোভাবেই কিন্তু মেনে নেবে না। আর এই যে মেনে না নেয়ার অনর অবস্থান, ঠিক এই জায়গা থেকেই এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছে, যা আমি বলবো বাংলাদেশের কূটনীতির ইতিহাসে এর আগে কখনো কিন্তু হয়নি, যা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। এর আগে হয়তো বা এই বিষয় নিয়ে আপনারা শুনেছেন। সেই বিষয়ে কথা বলার পূর্বে আমি সাম্প্রতিক একটি ঘটনা এই প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, সম্প্রতি কিন্তু চীনা রাষ্ট্রদূত বা চীনা হাই কমিশনার একটি কঠোর বাণী উচ্চারণ করেছেন। সেই বাণীটি হচ্ছে, তিনি বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাউকে নাক গলাতে দেয়া যাবে না, বা কেউ যদি নাক গলায়ও তাহলে সেটা তারা কখনো মেনে নেবে না। এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে চীনও বর্তমান সময়ে বাংলাদেশকে নিয়ে অনেক বেশি চিন্তিত, এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অত্যন্ত চিন্তিত। অপরদিকে আমেরিকার কথা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। আমেরিকা কিভাবে শর্ত জুড়ে দিয়েছে, কিভাবে তাদের বাইপাস করে অন্য কারোর সাথে কোনো ধরনের চুক্তি করা যাবে না এমন লিখিত শর্ত তারা বাংলাদেশ সরকারকে জুড়ে দিয়েছে, এগুলো কিন্তু অজানা নয়, এগুলো আমরা খুব ভালো করে জানি। এবং সম্প্রতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিয়ানমার সীমান্ত নিয়ে এক ধরনের উত্তেজনা চলছে। এই যে আমি পূর্বে বলেছি চতুর্মুখী লড়াই, বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে এই চতুর্মুখী লড়াইটাই বেশ জমে উঠেছে। তবে জমে উঠার চেয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, আপনার আমার মতো যারা রয়েছে, তাদের ক্ষতির সম্ভাবনাই কিন্তু দিন শেষে এখানে সব থেকে বেশি। তাই এই সকল বিষয় নিয়ে আসলে আনন্দিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে, এদেশে বসবাসকারী মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কিন্তু সবার আগে ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। দেখুন সুপ্রিয় দর্শক, কূটনীতিতে কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, নিজস্ব ব্যাকরণ এবং নিজস্ব প্রটোকল আছে। সাধারণত কোনো দেশে যখন একজন রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনার নিয়োগ দেওয়া হয়, তখন তিনি কিন্তু একজন পেশাদার কূটনীতিক হয়ে থাকেন। তিনি হয়তো ফরেন সার্ভিসের জয়েন্ট সেক্রেটারি কিংবা এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার কেউ হন। তিনি তার যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন সাধারণত জমা দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্কে, অর্থাৎ বাংলাদেশ বা এশিয়া ডেস্কে। সেখান থেকে সেটা যায় পররাষ্ট্র সচিবের কাছে, তারপর পররাষ্ট্রমন্ত্রীর টেবিলে, এবং সবশেষে যদি কোনো কারণে প্রয়োজন হয় তবে সেটা যায় নির্দিষ্ট প্রধানমন্ত্রীর কাছে। এটাই আসল নিয়ম, তাই না সুপ্রিয় দর্শক? একটা দূতাবাসের লোক থাকে, বাণিজ্য মন্ত্রণালয়ের লোক থাকে, তথ্য মন্ত্রণালয়ের লোক থাকে, এবং তারা সবাই নিজ নিজ দপ্তরে রিপোর্ট করে থাকেন। কিন্তু ভারত সরকার সম্প্রতি বাংলাদেশে তাদের নতুন রাষ্ট্রদূত হিসাবে যাকে পাঠিয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা আগেও কথা বলেছি, তিনি কিন্তু কোনো সাধারণ পেশাদার কূটনীতিক নন। এই বিষয়টি আমরা সবাই খুব ভালো করে জানি। তিনি হলেন দীনেশ ত্রিবেদী, এবং তিনি ভারতের একজন ঝানু রাজনীতিবিদ, তৃণমূল কংগ্রেসের এক সময়ের প্রভাবশালী একজন নেতা, এবং পরবর্তীতে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব।
এবং দর্শক, সবচেয়ে বিস্ময়কর এবং চমকপ্রদ যে ব্যাপার, সেই ব্যাপারটি হলো তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে। এখন একটু গভীরভাবে ভালো করে বিচক্ষণ দৃষ্টিতে ভেবে দেখুন তো, একজন পূর্ণ মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে কেন আসলে একটি প্রতিবেশী রাষ্ট্রে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হলো? এর পেছনের বার্তাটি আসলে কি? এর সোজা এবং স্পষ্ট অর্থ হলো, বাংলাদেশের প্রতিটি বিষয়ে প্রতিটি রাজনৈতিক স্পন্দন এখন সরাসরি দিল্লির যে শীর্ষ পর্যায়ে রয়েছে সেই শীর্ষ পর্যায় থেকে কিন্তু মনিটর করা হচ্ছে। দীনেশ ত্রিবেদীর সাথে নরেন্দ্র মোদী এবং বলা চলে বিজেপির শীর্ষ ৫ নেতার একেবারে ওয়ান টু ওয়ান সম্পর্ক। একজন পূর্ণ মন্ত্রী হিসাবে তিনি নিশ্চয়ই ভারতের পররাষ্ট্র সচিব কিংবা পররাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন জয়শঙ্কর সাহেব, ওনার কাছে রিপোর্ট করতে কখনোই দায়বদ্ধ নন। কারণ প্রটোকল অনুযায়ী তিনি নিজেই কিন্তু একজন মন্ত্রীর সমতুল্য এবং তিনি সরাসরি ভারতের ক্যাবিনেট অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রিপোর্ট করবেন। এই যে প্রটোকল ভেঙে ডিপ্লোম্যাটিক চ্যানেলকে পাশ কাটিয়ে সরাসরি শীর্ষ নেতৃত্বের এই যে একটা হস্তক্ষেপ, এটা কিন্তু আসলে কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর মানে কি? এর মানে হলো, বাংলাদেশ এখন আর ভারতের কাছে নিছক বা শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্র বা কূটনীতির জায়গায় নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়। তাকে নিশ্চয়ই এমন কিছু স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যার জন্য তার এই পদমর্যাদা আসলে সম্পূর্ণরূপে অপরিহার্য ছিল এবং এটা ভারত দিয়ে দিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন, গত প্রায় ২ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে প্রকাশ্যে কিন্তু খুব একটা কথা বলছেন না। রাজনীতিতে যারা অনেক বেশি কথা বলেন, তারা যখন হঠাৎ করে কোনো কারণে নীরব হয়ে যান, তখন আসলে বুঝতে হবে নেপথ্যে কিন্তু অনেক বড় কোনো প্রস্তুতি চলছে। ইংরেজিতে যাকে বলে কালম বিফোর দ্য স্টর্ম বা ঝড়ের আগের নীরবতা। মোদী হয়তো প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু তিনি ঘন ঘন আসাম যাচ্ছেন, ত্রিপুরায় যাচ্ছেন, কলকাতায় বসে তিনি বৈঠক করছেন। আর আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আমেরিকার সাথে বাংলাদেশের বর্তমান সরকারের যে একটা দূরত্ব বা টানাপোড়েন মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে বা তৈরি হয়েছিল, সেটা মেটানোর জন্য ভারত কিন্তু পর্দার আড়ালে সর্বশক্তি দিয়ে যতটুকু লবিং করা প্রয়োজন সেই লবিং করেছে। তারা এই অঞ্চলের ইসলামিক রাজনীতির উত্থান, তুরস্ক বা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে কোনো ধরনের কৌশলগত যে কাছে আসা বা নৈকট্যকে অত্যন্ত সন্দেহের চোখে দেখছে এবং এটাকে কিন্তু তারা রীতিমতো বন্ধ রাখতে চায়। বিষয়টা আসলে অনেকটা বর্তমান মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই জটিল পরিস্থিতির মতো। খেয়াল করলে দেখবেন, আমেরিকা কিন্তু সেখানে ইরানের সাথে একটা বোঝাপড়ায় আসতে চাইছে, কিন্তু ইরান শর্ত জুড়ে দিচ্ছে যে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধ না থামলে কোনো ধরনের চুক্তি হবে না। অর্থাৎ মিত্রদের বাদ দিয়ে কোনো সমীকরণ আসলে মিলবে না। ঠিক একইভাবে আমেরিকার কাছে ভারতের বার্তা হলো, দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশে আমাদের মিত্রদের বাদ দিয়ে বা তাদের অস্বস্তিতে ফেলে কোনো কৌশলগত সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভারত এখন আর কেবল কান্ট্রি টু কান্ট্রি বা এক সরকারের সাথে আরেক সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কোনোভাবে সন্তুষ্ট নয়। তারা এখন কি চাইছে? তারা এখন বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে, এমনকি সরকারের মিত্রদের সাথে সরাসরি এক ধরনের নেগোসিয়েশন বা দর কষাকষিতে নেমেছে। এটাই কিন্তু পর্দার আড়ালের খেলা এবং তারা অত্যন্ত নিখুঁতভাবে এই অঞ্চলের প্রতিটি খেলার গুটি সাজাচ্ছে। এর ফলে দিন শেষে আসলে কি হচ্ছে? দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি জটিল বলা যায়, কুটিল এবং সাধারণ মানুষের জন্য বড্ড দুর্বুদ্ধ হয়ে পড়েছে। আমাদের দেশে কখন কি ঘটছে আর তার প্রতিক্রিয়া দিল্লিতে কিভাবে হচ্ছে, তার এক সূক্ষ্ম অথচ শক্তিশালী নেটওয়ার্ক কিন্তু তৈরি করা হয়েছে। আর সেই নেটওয়ার্কের একেবারে কেন্দ্রবিন্দুতে বসে আছেন ভারতের একজন পূর্ণকালীন মন্ত্রী, যিনি আসলে এখন বর্তমান সময়ে বাংলাদেশে অবস্থান করছেন হাই কমিশনার হয়ে। রাজনীতি আসলে কোথায় যাচ্ছে?
আগামী দিনে এই ভূরাজনৈতিক সমীকরণ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে জাতীয় জীবন রয়েছে সেই জাতীয় জীবনের জন্য কি পরিণতি বয়ে আনবে? এগুলো এমন সব প্রশ্ন যার উত্তর হয়তো আসলে সময় বলে দেবে। তবে একজন সচেতন নাগরিক হিসাবে এই যে ভূরাজনৈতিক দাবা খেলা চলছে, এই দাবা খেলার চালগুলো আমাদের কিন্তু খুব গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। এবং এই যে দাবার চালগুলো, এই দাবার চালগুলোর মধ্যে শেখ হাসিনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তুরুপের তাস। এর পাশাপাশি আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। এবং ভারত বর্তমান সময়ে এই দুটো বিষয়কেই কিন্তু তাদের নিজেদের কাছে রেখে দিয়েছে অত্যন্ত যত্ন সহকারে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন শেখ হাসিনা কিন্তু দেশে ফেরার জন্য বেশ মরিয়া হয়ে আছেন এবং বেশ উত্তেজিত ভাবে এবং বলা চলে খুবই আনন্দের সহিত, এবং তিনি অত্যন্ত ঠান্ডা মেজাজে বলে দিচ্ছেন যে তিনি এই বছরের মধ্যেই দেশে ফিরবেন। এর পাশাপাশি আওয়ামী লীগের যারা বর্তমান সময়ে জেলে রয়েছেন, যেমন হাসানুল হক ইনু সাহেবের কথাই ধরুন, তিনি আসলে ট্রাইব্যুনালে গেছেন, ওনার সাজা হচ্ছে, কিন্তু উনি পুলিশকে যেভাবে আঙুল উঁচিয়ে ধমক দিচ্ছেন, তাতে কিন্তু স্পষ্টভাবে মনে হচ্ছে যে আমরা যে অস্ত্র নিয়ে কথা বলছি বা শেখ হাসিনা যেভাবে অত্যন্ত স্বাভাবিকভাবে ঠান্ডা মেজাজে দেশে ফিরবেন বলে তিনি প্রকাশ্যে বলে দিচ্ছেন, তার মানে একটা গ্রিন সিগন্যাল বা একটা বার্তা আওয়ামী লীগের মধ্যে রয়েছে। এবং সেই বার্তার হুতা আসলে কে? সেই বার্তার হুতা হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতির মধ্যে বাংলাদেশকে নিয়ে যে দাবার গুটি চালা হচ্ছে, সেই দাবার গুটি চালক, এবং সেই চালকটাই হচ্ছে ভারত। আপনারা অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগ পতনের পর থেকে ভারত সম্পর্কে অনেক কিছুই আসলে শুনেছেন, কিন্তু বাস্তবে আপনারা দেখেন। কিন্তু সুপ্রিয় দর্শক, একটা কথা এখানে বলি, প্রথমত হচ্ছে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। আর দ্বিতীয়টি হচ্ছে রাজনীতি অনেকটা স্লো পয়জনের মতো। এই যে ২০২৪ সালে আওয়ামী লীগের পতন হলো, এটা কি আসলে একদিনে ঘটেছে? না সুপ্রিয় দর্শক, এর পেছনে দীর্ঘ বছরের একটি পরিকল্পনা আছে। ঠিক একইভাবে আপনারা ৫ই আগস্টের পরে যে আওয়ামী লীগ দেখেছেন, সেই আওয়ামী লীগের সাথে বর্তমান সময়কার আওয়ামী লীগ, সেই শেখ হাসিনার সাথে বর্তমান সময়কার শেখ হাসিনার কি পার্থক্য নেই? অবশ্যই আছে। এখনকার আওয়ামী লীগ অনেক চাঙ্গা, এখনকার শেখ হাসিনা অনেক বেশি চাঙ্গা, অনেক বেশি সাহসী। তার মানে ভারত তাদেরকে যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রয়োজন, সেই সঠিক সময়ে সেই অস্ত্র হিসাবে ব্যবহার করবে। এর পেছনে একটাই উদ্দেশ্য, তাদের জাতীয় নিরাপত্তা, তাদের জাতীয় স্বার্থ। এখন আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সঠিক সময়ে সঠিক চাল কে আগে দিতে পারে এই ভূ রাজনৈতিক খেলার মধ্যে, এবং কে আসলে এই দাবা খেলায় জয়ী হয়। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। এবং আলোচনা যদি আপনাদের কাছে প্রাসঙ্গিক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।